জীবন কোনো সহজ শব্দ না, এখানে তোমাকে সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। তাই জীবন চলার পথে কখনো হতাশ হয়েও না। মনে রেখো, সুখ দুঃখ কখনো চিরস্থায়ী না। মানুষ হয়ে যখন জন্ম নিয়েছি তখন জীবনে তো হাসি কান্না থাকবেই। ভাবো তোমার নিজের ভিতরে কি কমতি আছে, তার জন্য তুমি পিছিয়ে আছো। এটার সমাধান খুঁজে বের করতে পারলেই তুমি সফল। আমি মনে করি মানুষ যদি চেষ্টা করে, পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা তার সাধ্যের ভিতরে নেই। তাই ততক্ষণ পর্যন্ত সেই কাজে তুমি লেগে থাকো যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার গন্তব্যস্থানে পৌঁছতে পারছো। এই যে সকাল হতেই শুরু হয়ে গেল সংসারের কাজ। প্রথমেই মুরগিগুলোকে খেতে দিলাম, তারপরে রান্নার জন্য কলসি ভর্তি করে পানি নিয়ে যাচ্ছি রান্নাঘরে। সূর্যের আলো ফোটার পরেই পাখিদের ডাকে ঘুম ভেঙে যায়। মনে হয় কোনো অ্যালার্ম দিচ্ছে আমাকে ঘুম থেকে জাগানোর জন্য। আর চোখ মেলতেই শুরু হয়ে যায় কি দিয়ে আজকের গ্রামীণ সংসার জীবন শুরু করব। এই যে বাসনগুলো আজকে সব প্রথমে মেজে নিলাম, তারপরে মাজার জায়গা পরিষ্কার করে নিলাম, এরপরে বাসনগুলো সব মেলে দিচ্ছি। জীবন যতক্ষণ আছে ততক্ষণ তো সংগ্রাম চলতেই থাকবে, কখনো পরিস্থিতির পক্ষে আবার কখনো বা পরিস্থিতির বিপক্ষে। টিকে থাকাটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনার ধৈর্য যতক্ষণ থাকবে ঠিক ততক্ষণই আপনি টিকে থাকতে পারবেন। এই যে এখন হাড়ের গায়ে ছাই মাখিয়ে নিলাম আর চালগুলো ধুয়ে রেখে দিলাম। কালকে যে কাঠগুলো রোদে দিয়েছিলাম সেইগুলো এখন গরম গরম রোদ থেকে তুলে নিয়ে যাচ্ছি রান্না করার জন্য। যেইখানটা আগের রোদ আসে কাঠগুলো ঠিক সেইখানটায় দিয়েছিলাম, যেন সকাল হতেই কাঠগুলোর গায়ে রোদের তাপ পৌঁছে যায়। আজকে আমি 2 চুলাটা জ্বালিয়ে দেব, কারণ এক চুলায় একটু কাদা দিতে হবে ভিতরে। চুলাটা ভিতরে অনেকদিন কাদা দেওয়া হয় না, সেটা একটু ভেঙে যাচ্ছে। আর গরম চুলায় তো কখনোই কাদা দেওয়া যায় না, তাই আজকে 2টা চুলাই বসিয়ে দিলাম, একটাই পানি একটাই ভাত। এখন চলে আসছি এই যে কচি লাউটা কেটে নিতে। আজকে আমি লাউটা ধুয়েই কাটবো, সেই কারণে লাউগুলো সব ছিলে নিচ্ছি। তরকারি কেটে ধুলে নাকি তরকারির ভিটামিন চলে যায়, তাই আজকে একটু অন্যভাবে ট্রাই করলাম। লাউগুলো পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে এখন কেটে নিলাম। আর ভাবছিলাম মাছ দিয়ে রান্না করব। এই যে আমার দাদি শাশুড়ি পুকুর থেকে ছিপ দিয়ে মাছ ধরে আনছে, এটা হলো তেলাপিয়া মাছ। এটা দিয়েই খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। এইখানে কিন্তু 2টা মাছই আছে। পুকুরের মাছ যেহেতু, সেই জন্য বেশি মেরে ফ্রিজজাত করে কোনো লাভ নেই। মাছগুলো রেখে এখন চলে আসলাম রান্নাঘরে ভাতের কি অবস্থা সেটা দেখতে। ভাত তো হয়ে গেছে, ওটা নামিয়ে দিয়ে এখন মাছগুলো কেটে নিতে আসলাম। মুরগিগুলো মাছটা আমাকে কাটতেই দিচ্ছিল না, অনেক কষ্টে বসে বসে এইখানে মাছটা কেটে নিলাম। তারপরেও জ্যান্ত মাছ কাটতে একটু বেশি অসুবিধাই কিন্তু হয়। মাছগুলো সব ভালোভাবে কেটে আস্তে পরিষ্কার করে নিলাম। মাছ যত সুন্দর করে আঁচড়াতে পারবেন ততই কিন্তু মাছের গায়ে থেকে লালাগুলো খুব ভালোভাবে উঠে যাবে। এখন মাছগুলো সুন্দর করে ধুয়ে নিলাম আর তারপরে এই যে এখন সব কেটে নিচ্ছি ছোট পিস পিস করে। কাটার পরেও আবারও সুন্দর করে, তারপরে গতকালকার যে পানি উঠানো ছিল সেই পানিগুলো অল্প একটু ছিল সেটা ফেলে দিলাম, দিয়ে আবার ভালো পানি দিয়ে ড্রামটা ভর্তি করে নেব। এখন কারেন্ট তো আগের মতো ভালো সার্ভিস দিচ্ছে না, সেই কারণে আমি একটু পানি বরাবরই উঠিয়ে রাখি, কারণ পানির জন্য অনেক কাজই বন্ধ হয়ে যেতে পারে, তাই যেন কাদের কোনো সমস্যা না হয়। মাছগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে এখন চলে আসলাম বেটে নেওয়ার কাজে। এই যে জিরে মরিচগুলো প্রথমে মিহি করে বেটে নিলাম, তারপরে পেঁয়াজ রসুন কুচিয়ে বেটে নিলাম। পেঁয়াজ রসুন যদি কুচিয়ে বাটা হয় তাহলে মশলাটাকে তরকারিতে একটু কম লাগে, তত সুন্দরভাবে মশলা করা যায়, তরকারির স্বাদ অধিক গুণে বেড়ে যায়। আমি বরাবরই রান্নার রেগুলার মশলা ব্যবহার করি, সেই কারণে মশলার কথাটা বিশেষভাবে আর উল্লেখ করা হয় না। টাটকা মাছ যেহেতু আমি মাছ ভাজবো না, কষিয়েই রান্না করব। মাছগুলোর এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিলাম আর তাতে একটু জিরে মরিচও দিয়ে দিয়েছিলাম যেন গন্ধটা কম লাগে। এরপর তরকারি রান্না বসিয়ে দিয়ে একটু গরম পানি নিয়ে নিলাম আর এইখান থেকে একটু ঠান্ডা পানি মিশিয়ে এখন কাপড়গুলো ডিটারজেন্ট পাউডার দিয়ে
খুব ভালোভাবে এইভাবে চটকে চটকে ভিজিয়ে দেব। ওটা রেখে রান্নাঘরে এসে দেখলাম তরকারি নামানোর মতো হয়ে গেছে। এই যে নামানো হয়ে গেছে, আর এটা এখন খাওয়ার জন্য পুরোপুরি উপযুক্ত হয়ে গেছে। রান্নার পরে রান্নাঘরের জায়গাটা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। যেখানে যত জিনিস ছিল অগোছলা ছড়িয়ে ছিটিয়ে সেইগুলো সব আমি উঠিয়ে ভাঁজ করে যার যার জায়গায় যেখানে রাখা দরকার, প্রতিদিন যেখানে হাত দিলে পাবো জিনিসগুলো কিন্তু ঠিক সেইখানে আবার রেখে দিই, যেন বারবার ছুটোছুটি দৌড়োদৌড়ি না করা লাগে। আর এখন রান্নাঘরের ভিতরটাও খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। কাঠগুলো যেহেতু একটু বর্ষা খেয়েছিল সেই কারণে কাঠের গুঁড়ি বেশি বের হচ্ছে, আর এই গুঁড়িগুলো ঝাড়ু দিয়ে সব আমি চুলার ভেতরেই দিয়ে দিলাম। এই চুলাটায় আমি আজকে কাদা দেব, সেই কারণে চুলার ভিতরে যত ছাই ছিল সব ভালো করে একবারে উঠিয়ে নিচ্ছি। একটু ছাই পড়েছিল সেটাও ঝাড়ু দিয়ে নিলাম। রান্নাঘরের ভিতরে যেখানে যা জিনিস ছিল এখন সেটা সব গুছিয়ে নিচ্ছি। আবার আমি আমার রান্নাঘরের রান্নার কিছু অংশ কাঁচা রেখেছি, মানে মাটির অংশ। রান্নার সময় অনেক পানি পড়ে যায়, আর পাকা জায়গায় পানি পড়লে কিন্তু অনেক ভাঙা লাগে সেইগুলো মুছতে। আর যদি কাদা জায়গায় মানে কাঁচা জায়গায় পানি পড়ে তাহলে কিন্তু সেইটা মাটি শুষে নেয় তাড়াতাড়ি। রান্নাঘরের ভিতরটা গুছানো হয়ে গেলে এখন চলে আসছি ঘরের ভেতরের কাজগুলো করে নিতে। আমার ইরা যেহেতু একটু দেরি করে ওঠে সেই কারণে প্রতিদিন সকালে উঠেই আমার ঘরের কাজটা করা হয় না। আমার ইরা উঠে যাওয়ার পরেই কাজগুলো আমি করে নিই। সন্তান সবার কাছে কিন্তু অনেক মূল্যবান, বিশেষ করে তার বাবা মার কাছে। আমার যেহেতু আগে একটা বাচ্চা নেই সেই কারণে ইরার প্রতি কিন্তু আমি একটু বেশিই দুর্বল। যে তোমাদের সাথে কথা বলতে বলতে খাটটা সুন্দর করে গুছিয়ে নিলাম, আর এখন ঘরের মেঝেটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দেওয়ার সময় যদি ঘরের আসবাবপত্রের ভিতর থেকে ভালো করে ঝাড়ু দিয়ে বের করা যায় তাহলে কিন্তু ঘরের ভেতরটা আর বেশি ময়লা জমতে পারে না। ঘরের ভেতর ঝাড়ু দেওয়ার পরে এখন চলে আসছি ছাদের উপরে। কাপড়গুলো সব পরিষ্কার করে নিয়ে এসে দেখলাম ছাদের উপরে অনেক পাতা পড়েছে, সাথে অনেক ধুলো ময়লাও। বাতাসে এই ধুলো ময়লা সব উড়ে কাপড় চোপড়ে লাগবে, সেই কারণে ছাদটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়ে এখন এই পাশটাই রেখে দিচ্ছি। পরে এইগুলো সব ফেলে দেব। এখন কাপড়গুলো সব রোদে মেলে দিচ্ছি শুকানোর জন্য। আজকে খুব অল্প কাপড় চোপড় ছিল, ইরার কয়েকটা জামা কাপড় আর একটা গামছা। আমি কাপড়গুলো ক্লিপ দিচ্ছি কারণ যাতে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। ছাদে যখন এসেছি তখন কিছু কাঠও নেড়ে দিয়ে যাব, এই জন্য কিছু কাঠ নিলাম। আর এই যে আজকে কাঠগুলো একবারে ছাদের উপর আর দেবো না, কারণ কাঠ থেকে অনেক গুঁড়ি গুঁড়ি ময়লা পড়ছে, এই জন্য আর দিচ্ছি না। ভাবছি কাগজেই থাক, কাগজটা ঝেড়ে ফেললেই মিটে যাবে। এখন চলে আসছি রান্নাঘরে সেই চুলার কাজ করতে। আমি এইখানে তুষ ব্যবহার করছি, কাদা আর একটু গোবর। গোবর না দিলে আবার ন্যাপা বলেন চুলায় কাদা দেওয়া বলেন কোনো কিছুই বেশি দিন টিকে না। আর ধান ভাঙানোর পরে যে তুষটা পাওয়া যায় সেই তুষ কিন্তু এইখানে দিয়েছি আমি। তুষটা দিলে কি হয়, মাটিটা একবারে শক্তভাবে চুলার গায়ে ধরে রাখে। হয়তো আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে আপনারা অন্য নামেও চিনে থাকতে পারেন। এটা জিনিসের যত সুন্দর যত্ন সহকারে ভালোবেসে করবেন জিনিসটা কিন্তু ঠিক ততদিনই খুব সুন্দর থাকবে এবং দীর্ঘমেয়াদী ব্যবহার করতে পারবে। অবহেলায় তো লোহায়ও জং আসে, তাই না? এই যে কাদা দেওয়া শেষে এখন চুলার পাশটা আর এই রান্না করার জায়গাটা খুব সুন্দরভাবে নেবে নেব। একটু মাটি, গোবর আর একটু পানি দিয়ে নেবে নেব। নেবার সাথে একটু গোবর মেশালে রান্নার জায়গায় পানি পড়লেই তাড়াতাড়ি আর কাদা হয় না সেই জায়গাটা। প্রতিটা জিনিসের কিন্তু নিজস্ব একটা গুণ আছে, যে যেমন তার জায়গা থেকে ঠিক তার মূল্য ততটুকু। এই জন্য প্রতিটা জিনিসকে খুব যত্ন আর ভালোবাসার সাথে মূল্যায়ন করতে শিখতে হবে, তা না হলে আপনাকে একদিন সে ঠিকই ছেড়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।